আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব সাধারণ গণিতের চ্যাপ্টার অনুশীলনী 16.1। শুরুতে আমরা আলোচনা করব এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে এবং এরপরে আমরা কিছু স্যাম্পল ম্যাথ দেখব অনুশীলনীর, যে ম্যাথগুলোতে সরাসরি সূত্রসমূহ ইউজ করতে পারবো আর কি, মানে সরাসরি সূত্র শিখব এবং সেই হুবহু সেই সূত্রগুলো ইউজ করে আমরা অনুশীলনের কিছু অঙ্ক সলিউশন করব। ঠিক আছে, তো আমাদের 16.1-এ যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলো হলো মেইনলি ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কীভাবে বের করতে হয়, তাদের মধ্যে সম্পর্ক কী, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ত্রিভুজ আঁকবো এবং সেই সাথে সাথে সেই ত্রিভুজগুলোর ধরন প্রকৃতি বোঝার চেষ্টা করব এবং তাদের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা শিখব। তো ইন জেনারেল একটা ত্রিভুজ কীভাবে হয়, একটা ত্রিভুজ হইল তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, তিনটা বাহু দ্বারা যে কোনোভাবে হইতে পারে, সেটা একটা ত্রিভুজ হইতে পারে। অর্থাৎ এখানে যে দুইটা আঁকছিলাম সেই দুইটাও একটা ত্রিভুজ। তো ছোটোবেলা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য যে সূত্রটা সবসময় দেখেছি সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল হইল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এইগুলো ভূমি এবং উচ্চতা, এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে, এমন অনেকে আছে যারা এটা বোঝে না, ম্যাক্সিমামে বোঝে। তারপরে আমি বোঝানোর সুবিধার্থে আরেকবার বলি, যে কোনো ত্রিভুজ হইতে পারে। ত্রিভুজ ক্ষেত্রে আমরা ত্রিভুজের একটাকে আমরা কী ধরবো, ভূমি ধরবো। ঠিক আছে, যে কোনো বাহুটাকে আমি কী ধরতে পারি, ভূমি ধরতে পারি। নিশ্চয় আমি এটাকে ভূমি ধরলাম, আমি কি ধরলাম, ভূমি। ঠিক আছে, এইবার ভূমির যে এটা ভূমি, ঠিক আছে, এই ভূমির বিপরীত কোণ, এগুলো হলো ভূমির সংলগ্ন কোণ। এগুলো কি কোণ, ভূমি সংলগ্ন কোণ। এগুলো কি কোণ, ভূমি সংলগ্ন কোণ। এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা কি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ। এটাও কি ধরনের কোণ, ভূমি সংলগ্ন কোণ। তাহলে এইটা কি, ভূমির বিপরীত যে কোণ, এই কোণের যে চূড়া, শীর্ষ, এই জায়গাটা, ঠিক আছে, এইটাকে আমি বলতেছি এই জায়গাটা। এই জায়গা থেকে ভূমির উপরে লম্ব টানি, যদি আমি লম্ব টানি, নট নেসেসারি এটাকে আমাকে মাঝ বরাবর এই বাহুর মাঝে নিয়ে আসবো, এরকম না, এটা না। ঠিক আছে, কিভাবে হবে, এই জায়গাটা থেকে এই ভূমির বিপরীত চূড়া থেকে আমি ভূমির উপরে কি টানবো, লম্ব টানবো। এখন এই যে লম্বটা টানলাম, এই লম্বের দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, এই লম্বটাকে আমরা কি বলবো, উচ্চতা। তুমি কোনো ত্রিভুজের যদি একটা ভূমি আর সেই উচ্চতাটা বের করতে পারো, তাহলেই তুমি সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারো। তো যারা এটা অনেক সময় কনফিউজ থাকো বা কখনো সেভাবে দেখা হয় না, তোমরা এটা মনে রাখতে পারো, নোট করে রাখতে পারো। এরপরে আমরা যাব, ত্রিভুজ তো আর সবসময় এমন হবে না। ত্রিভুজ তিনটা বাহু দিয়ে যে কোনোভাবে ত্রিভুজ হইতে পারে। ঠিক আছে, একটা ত্রিভুজ যদি একটা ত্রিভুজের কথা আমরা চিন্তা করি, যে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা কি হলো, এই কোণটা হলো 90 ডিগ্রি, সমকোণ। ঠিক আছে, আর এটাকে আমি ধরতেছি ভূমি। ঠিক আছে, এটাকে আমরা ধরতেছি ভূমি বি, আর এটাকে ধরতেছি আমি উচ্চতা এইচ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয়
অতিভুজ। এটাকে আমরা কি বলবো? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটাকে আমরা বলবো অতিভুজ। তা আমি যেটা বলতেছি মুখে তুমি এটা মনে রাখতে পারো অথবা নোট করতে পারো। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমি কীভাবে বের করতে পারি? তুমি সবসময় চিন্তা করবা ত্রিভুজের ক্ষেত্রফল হইল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তুমি তো ভূমি জানো বি, আর সমকোণের জন্য উচ্চতাটাকে আমরা কীভাবে বলছিলাম? কোনো ত্রিভুজের সর্বোচ্চ পয়েন্ট ভূমির বিপরীতে যে সর্বোচ্চ পয়েন্টটা আছে সেইটা থেকে ভূমি পর্যন্ত লম্ব দূরত্ব। এখন ভূমির উপরে একটা লম্ব আছে, আর এই লম্বর সাথে আর ভূমির অপর প্রান্তের যে বাহুটা আমরা সংযুক্ত করছি সেটাকে আনতে ত্রিভুজ হয়েছে। তার মানে এই সমকোণী ত্রিভুজের উচ্চতাটা অ্যাকচুয়ালি তার লম্ব বা তার এইচটাই তার উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মনে থাকবে, এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এরপরে এখন মনে করো কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা এ এটা বি। ঠিক আছে, সংলগ্ন এই দুই বাহু সংলগ্ন কোণ বা তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, এরপরে আমাদের যে ত্রিভুজটা আছে সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ বিষমবাহু মানে কি? যার বিষম মানে যার সমান না। অ্যাকচুয়ালি ভালো হইল না, সুন্দর করে আঁকি, এটা মুছে নিই। বিষমবাহু ত্রিভুজ হইল যে ত্রিভুজের বাহুগুলো কিনা তিনটা বাহুই কিনা সমান না, অসমান। এটাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই বিষমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, আর একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় বি, আর একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় সি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটার উপরে রুট, অর্থাৎ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন কথা হলো এই এসটা কি? এই এসটা হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। পরিসীমাটা কি? পরিসীমাটা অ্যাকচুয়ালি বাউন্ডারি। আমরা সহজভাবে বললে কি বলতে পারি? বাউন্ডারি। তুমি বাউন্ডারি তো বুঝো। বাউন্ডারি মানে কি? তুমি এই ক্ষেত্রফলকে যে জিনিসটা দিয়ে, এর ভিতরের অংশটাকে তুমি যে জিনিসটা দিয়ে আটকায় রাখছো। ঠিক আছে, এই যে দাগগুলো দেখতেছো এগুলো কোনো একটা কিছু, দেখছে পানি। এখন তুমি এই পানি যেন এর বাইরে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এই তিনটা বাহুর কারণে। অর্থাৎ তুমি টোটাল এরকম কত দৈর্ঘ্যের বাউন্ডারি দিছো?
এদিকে বি পরিমাণ দিছো, এদিকে সি পরিমাণ দিছো, এদিকে এ পরিমাণ দিছো, তাহলে বাউন্ডারিটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়? এ প্লাস বি প্লাস সি, এটা অ্যাকচুয়ালি কি পরিসীমা। এখন আমি এসকে কি বলতেছি? অর্ধ পরিসীমা। তাহলে বাউন্ডারি বাই টু, অর্ধ পরিসীমা মানে কি? বাউন্ডারি বাই টু। তাহলে এটাকেও কী করতে হবে? বাউন্ডারি বাই টু করে দিতে হবে, ঠিক আছে? তাহলে অর্ধ পরিসীমা এসটা কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। তুমি প্রথমে এ প্লাস বি প্লাস সি বাই টু করে এস এর মানটা বের করবা, এর মান জানো, বি এর মান জানো, সি এর মান জানো, তাহলে তুমি সহজেই তার ক্ষেত্রফল বের করতে পারবা। তোমাকে এটা বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোন সূত্র ইউজ করতে হবে। তোমাকে প্রথমে ত্রিভুজটা আইডেন্টিফাই করতে হবে, এরপরে তোমার সূত্র অ্যাপ্লাই করতে, কোন সূত্র হবে সেটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে তোমার অঙ্ক করতে হবে। কখনই এই অ্যাপ্রোচ নেবা না যে তুমি অঙ্ক করছো, অনেক অঙ্ক করছো, বাসায় একটা কোয়েশ্চেন পাইছো এবং সরাসরি অ্যান্সার করা শুরু করে দিচ্ছ, এইটা কখনো করবা না। তুমি আগে প্রশ্নটা নিয়ে 2 মিনিট অ্যানালাইসিস করবা, কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করবা। শুরুতেই একদম প্রশ্ন পাওয়া মাত্র খাতায় অ্যান্সার করা শুরু করবা না, প্রথমে একটু অ্যানালাইসিস করবা, চিন্তা করবা। এমন হইতে পারে যে পরীক্ষায় অনেক সময় ম্যাথ আসে যেটা তুমি আগে করো নাই, ঠিক আছে? কিছু ম্যাথ থাকবে যেটা তুমি আগে করে আসছো, কারণ পাস করার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে, আবার এ প্লাস পাওয়ার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে, কিন্তু এ প্লাস তো সবাইকে দেওয়া যাবে না। তার কারণে কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকবে। তো তোমার অ্যাপ্রোচ থাকবে যে আমি কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করব, সলিউশনটা কীভাবে লিখবো সেটা চিন্তা করব, তারপরে তুমি সুন্দরভাবে অ্যাপ্রোচ করে লেখা শুরু করবো। সো এরপরে আরও একটা ত্রিভুজ আছে, সেটা হলো সমবাহু ত্রিভুজ। সম মানে কি? সমান। বাহু মানে কি? বাহু ধরে নিচ্ছি, বাহুর অর্থ আমাদের জানতে হচ্ছে না। সমবাহু মানে যে বাহু, যে ত্রিভুজের 3টা বাহুই সমান, অর্থাৎ এটাও এ, এটাও এ, এটাও এ। এরকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এরকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল, আচ্ছা, সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান। আর একটা জিনিস হলো যে এটা কোনটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আর একটা ত্রিভুজের একটা ত্রিভুজের একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো, তুমি যদি তিনটে সমান সমান বাহুকে বাহু ইউজ করে যখন তুমি ত্রিভুজ তৈরি করতে যাবা, যখন মাথায় মাথা লাগাবা, দেখবা এদের কোণাগুলো সবসময় সমান সমানভাবে লাগতেছে, মানে সমান সমান কোণা তৈরি হচ্ছে, ঠিক আছে? এরকম যখন তৈরি হবে তখন বুঝবা যে এই 180 ডিগ্রিটা অ্যাকচুয়ালি কত ভাগ হয়ে গেছে? সমান 3 ভাগ হয়ে গেছে, তাহলে 60 ডিগ্রি হয়েছে। এখন তুমি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তুমি অন্য আরেকটা সূত্র থেকে বের করতে পারো। কোন সূত্র বলো তো? সেইটা হইল হাফ এ বি সাইন থিটা, তাই না? এটা কোন সূত্র? যে কোনো দুইটা বাহু জানা থাকলে আর তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় কি এইটা। তাহলে আমি ওই সূত্রটাই লিখি, হাফ এ বাহুর মানও এ, বি বাহুর মানও এ, তাহলে এ গুণন এ সাইন, এবার 60 জায়গায় থিটার জায়গায় কত লিখবো? 60, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? হাফ এ আর এ মাল্টিপ্লাই করলে স্কোয়ার, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এবার মাল্টিপ্লিকেশন করো, এই টু কত হয়? 4। এই টু মাল্টিপ্লাই করলে কত হয়? 4√3 স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি দাঁড়াইলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কোয়ার। আর এখানে এটা হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এরপরে আমরা যে সূত্র নিয়ে আলোচনা করব সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 2টা বাহু সমান, ঠিক আছে? যে ত্রিভুজের 2টা বাহু সমান, লেটস সে এই বাহু আর
এই বাহুটার সমান, এইটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাকে যদি এটা যদি বি হয়, এটাও তাহলে কত বি। ঠিক আছে, অথবা তুমি চাইলে এইভাবে একটা বলো, আমরা নিচের বাহুটাকে একটু বড় দেই, এরকম করে আঁকি, এদিক থেকে আঁকি। আচ্ছা, তাইলে এইটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি। অর্থাৎ আমি কি বোঝাইতে চাচ্ছি যে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত এ, এবং অসমান যে বাহুটা, মানে এই দুইটা বাহুর চাইতে বড় যে বাহুটা, সেটা হলো বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল বি বাই ফোর, মানে যে বাহুটা অসমান, বি বাই ফোর রুট ওভার বি, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বি বাই ফোর রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সো আমরা এই সূত্রগুলো ইউজ করে সরাসরি অঙ্ক করব। সমদ্বিবাহু ত্রিভুজটা কি? অ্যাকচুয়ালি যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান, আর এখানে বিটা হইলো আমার সেই অসমান বাহুটা, আর এটা হইলো সমান সমান বাহু। এখন সরাসরি সূত্র অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো করবো আমরা, সেখানে যদি তিনটা ভেরিয়েবল থাকে, তার মধ্যে হয়তো দুইটা, আচ্ছা একটা সূত্র নিয়ে আমরা চিন্তা করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে কয়টা জিনিস অজানা আছে, চেঞ্জ হইতে পারে, ভেরিয়েবল হইতে পারে, এটা তো ক্যালকুলেশন করে আসবে, তাই না? এইটা মানটা তো ক্যালকুলেশন করে আসবে, এখানে ভেরিয়েবল হলো একটা। এখন প্রশ্নে এমন হতে পারে, সরাসরি সূত্রে যে অ্যাপ্লাই, এমন হতে পারে তোমাকে ক্ষেত্রফল দেওয়া আছে, এটার মান বের করতে হবে, অথবা এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। ঠিক আছে, আরেকটা যদি চিন্তা করি ক্ষেত্রফল, এই সূত্র এখানে এটা চিন্তা না করে যদি আরেকটা চিন্তা করি, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা যদি চিন্তা করি, সেটা হলো বি বাই ফোর রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কয়টা নাউন ভেরিয়েবল আছে? হয়তো ক্ষেত্রফল দেওয়া আছে, বি দেওয়া আছে, এ এর মানটা বের করতে হবে, অথবা ক্ষেত্রফল দেওয়া আছে, এ দেওয়া আছে, বি এর মানটা বের করতে বলবে, অথবা ক্ষেত্রফলই বের করতে বলবে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। সরাসরি সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এরকম হইতে পারে যে তোমার সব দেওয়া আছে, একটা দেওয়া নেই, সব দেওয়া আছে, একটা দেওয়া নাই। এক্ষেত্রে অঙ্কগুলো খুবই সহজ হয়, এরকম অঙ্ক আসার সম্ভাবনা কম। তোমরা এগুলো সূত্র ভালো মতো বুঝলে এবং একটা ম্যাথ পারলে বাকি অঙ্কগুলো তোমরা সহজেই পারবা। সো এই টাইপের অঙ্কগুলোর পিছনে তোমরা ট্রাই করবা একটা ভালো মতো করার জন্য, বুঝে করার জন্যে, এবং বাকিগুলো যেগুলো বেশ ট্রিকি হয় সেগুলো বেশি বেশি সলভ করার জন্য, বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এবার আসি অনুশীলনীতে। তোমাদের অনুশীলনীতে প্রথমেই যে অঙ্কটা আছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই জায়গায় আমরা অঙ্কটা বুঝি, কিন্তু একটা জায়গায় যে আমরা আটকে যাই, সেটা হলো একটা বাহু অপরটির 3/4 অংশ। আচ্ছা, পরে আসি অঙ্কটা, আগে আমরা একটা যেহেতু বলছি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকায় নেই। এটা হলো আমার সেই সমকোণী ত্রিভুজ,
এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ কোনটা হয়? সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজের সংজ্ঞা কি? সমকোণের বিপরীত বাহু। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা। সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত? 25 মিটার। বলছে এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির, ঠিক আছে? তোমরা এই অপরটিকেই যদি বলে একটি অপরটির, এই অপরটিকেই ভেরিয়েবল ধরে নিবা। এই অপরটিকেই তুমি যেটা জানো না সেটা ধরে নিবে, এক্স বা ওয়াই যেটা খুশি সেটা ধরবা, ঠিক আছে? অপরটি এটা মাথায় রাখবা। এই অপরটি, এটা তোমরা খাতায় লিখবে না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। যে অপরটি সেটাকে ধরবা এক্স। তো আমি ধরলাম অপরটি হলো এইটা এক্স। এখন বলছে, আবার প্রশ্নটা পড়ি, যে এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে? এই অপরটির 3/4 অংশ। তাহলে 3/4 ইন্টু এক্স, বা এটাকে ভাঙে এইভাবে লেখা যায় 3x/4, ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখবা, এটা নেমিং করতে পারো এ বি সি, ঠিক আছে? তারপরে লিখতে পারো, মনে করি যে ধরি এভাবে লিখবা যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তারপরে এখানে অতিভুজ ধরি, অতিভুজ এসি সমান 25 মিটার। আর কি ধরবো আমরা? এবি সমান একটি বাহু এবি সমান এক্স মিটার। তাহলে অপর বাহু কি হবে? প্রশ্ন মতে অপর বাহু বিসি সমান কি হবে? প্রশ্ন মতে কি বলছে? সেই একটা বাহুর মানে অপরটির 3/4 অংশ। তাহলে 3/4, এটা তোমরা লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। অপরটি এর 3/4 অংশ, তাই না? তাহলে অপরটি কত ধরছি আমরা? এক্স। এর মানে কি? গুণন 3/4, তার মানে 3x/4। তোমরা এইটুকু লিখবা না, এইটুকু না লিখে সরাসরি তোমরা এটা লিখবা। এটা আমি বোঝানোর জন্য লিখছি। ওকে, 3x/4। এখন বলছে, প্রশ্নে বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এবার আমাকে কি করতে হবে? এই যে এই বাহুটার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তো এখন আমরা জানি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করলে আমাদের মাথায় যে সূত্রটা আসে সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। দেখবা আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারো AC² = AB² + BC²। AC² এর মান আমরা জানি, AC এর মানটা জানি, সেটা হলো 25, তার উপরে স্কোয়ার, ঠিক আছে? এরপরে AB এর মানটা কত? ABটাকে আমরা ধরছি এক্স, তাহলে x² প্লাস BC এর মান কত ধরছি? 3x/4, তার উপরে স্কোয়ার। 25-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 625। আর এক্সের উপরে স্কোয়ার করলে x², 9x² / 16।
এরপরে উভয় পাশে 16 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে 16 ইন্টু বা এই পাশে 16 কমন নিতে পারি, চাইলে উভয় পাশে 16 গুণন করে দিতে পারো। তাহলে এটার সাথে 16 গুণ করব, এর সাথেও 16 গুণ করব, এর সাথেও 16 গুণ করব, 625 গুণন 16 ইকুয়াল টু 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ডিভাইডেড বাই 16 গুণন 16, এই 16 কাটা। ঠিক আছে, এখানে আমরা কী করছি, উভয় পাশে 16 দ্বারা গুণ করি। ঠিক আছে, এই পাশে আমি এটা এইরকমই লিখলাম, তাহলে 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, তার মানে কি 25x স্কোয়ার। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 গুণন 16 ডিভাইডেড বাই 25। কিছুক্ষণ আগে আমরা দেখছি 25-এর উপরে স্কোয়ার করলে 625 হয়, তাহলে 625-কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 25 হবে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা দিয়ে এটাকে কাটলে কত হবে, 25। তাহলে 25 ইন্টু 16, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সরাসরি এক্স ইজ ইকুয়াল টু 25 গুণন 16। গুণ অবস্থায় থাকলে রুটকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। আমি এটাকে একটু বিস্তারিতভাবে লিখতেছি, তোমরা এটা করতে পারলে সূচক লগারিদমেও অনেক আগে থাকবা, অথবা তোমরা চাইলে এই দুটাকে গুণ করে একটা লিখবা, সেটার উপরে রুট করতে পারো, সেভাবেও করতে পারো, ক্যালকুলেশন তোমার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 25 গুণন √16। 25-এর উপরে করলে কত হয় 5, এবং 16-এর উপরে করলে হয় 4, তার মানে 20। ঠিক আছে, তাহলে x সমান আমরা কত পাইলাম, 20। অর্থাৎ এখানে এক্সটা অ্যাকচুয়ালি কি এবি, তাহলে এবি মানটা কত পাইলাম, তাহলে একটা বাহুর মান পাইলাম, এবং অপর বাহু, তাহলে সুতরাং অপর বাহুটা কি হবে, সুতরাং অপর বাহু বিসি সমান 3x/4 সমান 3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত পাইছি, মান বের করে কত পাইছি 20 ডিভাইডেড বাই 4। এটাকে ডিভিশন করলে হয় 5, 3 5 = 15, 3 পাচ্ছে 15 মিটার। তাহলে আমার অ্যান্সার অ্যাকচুয়ালি কত আসলো, এবি আসলো 20 আর বিসি আসলো 50। এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, তোমরা যারা বুঝো নাই বা আরেকবার ভিডিওটাকে টেনে দেখতে পারো, আগে থেকে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে বুঝতে পারবা। ওকে, পরের অঙ্কটা দেখি কি বলছে। 2 নম্বরে বলছে 20 মিটার লম্বা একটি মই 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। ওকে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে 20 মিটার লম্বা, দেওয়াল কত লম্বা এটা মেটার করে না, দেওয়াল কত লম্বা এটা মেটার করে না। লেটস সে এটা দেওয়াল, ঠিক আছে, এটা হলো দেওয়াল। এরপরে তুমি একটা মই রাখছো, কি রাখছো, মই, লেটস সে এটা হলো মই।
এই মইটা কীভাবে রাখছে, একদম খারাপভাবে, একদম খারাপভাবে। এই মইটার দৈর্ঘ্য কত? এই মইটার দৈর্ঘ্য কত? 20 মিটার। এই মইটার দৈর্ঘ্য কত? 20 মিটার। আচ্ছা বলো তো, এখন তুমি যদি মইটাকে সরায় নিয়ে আসো তাহলে কি মইটার দৈর্ঘ্য কমে যাবে? যাবে না। এবং তুমি আরেকটা জিনিস চিন্তা করতে পারো, এই মইটাকে একটা স্কেলের মতো চিন্তা করতে পারো, তাই না? তার মানে যেহেতু তুমি জানো মইটা 20 মিটার, তাহলে মইটাকে গোড়া থেকে সোজা উপরে যে জায়গাটা লাগে সেই টোটালটা কত মিটার? 20 মিটার, তাই না? এরপরে বলা হয়েছে এই মইটাকে তুমি যখন এই গোড়া ধরে যখন এদিকে সরায় নিয়ে আসবা, তখন মইটা এই মাথাকে এখানে থাকবে? থাকবে না, তখন একটু একটু করে নিচে নামবে। নিচে নামার পরে কত নিচে নামছে? 4 মিটার নিচে নামছে। কত মিটার নিচে নামছে? 4 মিটার নিচে নামছে। ঠিক আছে, কত দূরে সরাইছো? তার মানে এবার এই গোড়া এই দেওয়াল থেকে কত দূরে সরাইছো? এই গোড়াটা তুমি কত দূরে সরাইছো? লেটস সে তুমি এক্স পরিমাণ সরাইছো। কতটুকু সরাইছো? এক্স পরিমাণ। এখন বলো, এখন এই যে 4 মিটার উপর থেকে নিচে নামলো, এইটার কারণে এই মইটা দেওয়ালের, এখন এই মইয়ের মাথাটা দেওয়ালের যে জায়গাটা লাগানো আছে সেখান থেকে গোড়া পর্যন্ত, কত মিটার হবে? 16 মিটার, তাই কি না? তাহলে তুমি এটাকে একটা নেমিং করো। এটাকে নেমিং করো এ, এটাকে নেমিং করো বি, এটাকে নেমিং করো সি, এটাকে নেমিং করো ডি। তাহলে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ? এ আর বিটা কত অ্যাকচুয়ালি? এ থেকে বিটা কত? 4। এরপরে বি থেকে সিটা কত? বি থেকে সিটা কত? 16। আর এ থেকে সি কত? 20। আর তুমি সিডিটা কত ধরে নিয়েছো? সিডিটা কত ধরছি আমরা? এক্স। এখন কোয়েশ্চেনে বলা হয়েছে কত দূরে সরাইছে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন দেখো কী কী দেওয়া আছে একটা ত্রিভুজের জন্য, তোমার অ্যাকচুয়ালি কী কী ভ্যালু দেওয়া আছে সেটা তুমি আগে আইডেন্টিফাই করো। এই ত্রিভুজটার জন্য এই ত্রিভুজটার জন্য তোমার মাথায় কী আসে? এই ত্রিভুজটা দেখতে অ্যাকচুয়ালি কার মতো লাগে? এটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ এই দেওয়ালটা একদম সোজা আছে, তার মানে ভূমির সাথে এটা কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো মইটার দৈর্ঘ্য। সেই মইটার দৈর্ঘ্য কত? বিডি। এই বিডিটা অ্যাকচুয়ালি কি মইটার দৈর্ঘ্য না? সেটা কত মিটার? 20 মিটার। সরি, হ্যাঁ ঠিক আছে, বিডিটা কত? 20 মিটার। এখন তাহলে তুমি এই বাহুর মান জানো, এখান থেকে এইটুকু এই বাহুর মান জানো, তোমাকে বের করতে হবে ভূমির মান। তাহলে একটা সমকোণী ত্রিভুজে তুমি কি কি জানো? অতিভুজ জানো, তাই না? একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ জানো, অতিভুজ জানো, লম্ব জানো। তাহলে ভূমি বের করতে পারবা না? কোন সূত্রে অ্যাপ্লাই করবা? লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাইলে তুমি এবার সরাসরি সূত্র লিখতে পারো। আমি আগের অঙ্কটাতে যেভাবে ভাষায় লিখছিলাম তুমি সেমভাবে এটার জন্য লিখতে পারো, যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, বা এইভাবে লিখতে পারো বিসিডি সমকোণী ত্রিভুজে, বিসিডি সমকোণী ত্রিভুজে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তোমার টার্গেট কি? সিডি এর মানটা বের করো। তাহলে সিডি এর মান বের করার টার্গেট থাকলে সিডি এর সাথে যা আছে তাদেরকে অন্য পাশে নিয়ে আসবো। তাহলে বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার। সিডিকে একা রাখছি,
সিডি এর সাথে প্লাস দিয়ে বিসি স্কোয়ার আছে, এই কারণে সমানের এই পাশে নিয়ে আসছি, এই কারণে মাইনাস বিসি স্কোয়ার হয়ে গেছে। তাইলে এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পুরাটার উপরে কী হবে, রুট হবে, বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি। তোমাকে এইটার মানে বের করতে বলছে, তুমি জাস্ট মান বসাবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। এখানে বিডি এর মানটা কত, এইখান থেকে দেখো বিডি এর মানটা কত, 20। তাহলে সিডি ইজ ইকুয়াল টু রুট ওভার 20 উপরে স্কোয়ার মাইনাস বিসিটা কত, 16 তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তারপরে এটাকে ক্যালকুলেশন করে আগে মান বের করবা। এটা ক্যালকুলেশন করলে হবে 400, আর 16 উপরে স্কোয়ার করলে কী হয় সেটা বসাবা, তারপরে দুটো সাবট্রাক্ট করবা, মানে বিয়োগ করবা, বিয়োগ করে রুট করবা, যা হবে সেটাই অ্যান্সার। সো এটা বোঝার ট্রাই করবা। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক দুইটা প্রায় কাছাকাছি, কিছুটা ট্রিক আছে এখানে। সো যে ট্রিকটা এখানে আছে সেটা আমি এক্সপ্লেন করছি, ব্রেকডাউন করছি, একটু রিয়েল লাইফ কেস হ্যান্ডেল করতে হবে। যে তুমি দেওয়াল মইটা সরাইলে মইয়ের দৈর্ঘ্য কমে না, আবার মই সরানোর কারণে যে মাথাটা নিচের দিকে, খুবই কমন সেন্স আর কি, এগুলো তুমি জানো, বোঝো। সো সেই জিনিসটাকে তোমার ম্যাথে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করলে আর কোন ত্রিভুজ অনুযায়ী কোন সূত্রে অ্যাপ্লাই হবে সেটা একটু চিন্তা করলেই তুমি অঙ্কটা সহজেই বুঝতে পারবে এবং নিজে নিজে সলভ করতে পারবে। এই ধরনের অঙ্কের জন্য আসলে অনেক বেশি সময় দিতে হয় না, একটু সময় দিয়ে প্র্যাকটিস করলেই পারবা। সো সূত্র এবং এখান থেকে দুইটা অঙ্ক করছি, আজকের জন্য এই দুটোই এ পর্যন্ত থাক। এরপরে আর একটা ক্লাসে আমরা এই 16.1-এর বাকি অঙ্কগুলো দেখব এবং সলভ করব। আল্লাহ হাফিজ।